আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। ব্যবস্থাপনা বিষয়ে সম্মান চতুর্থ বর্ষের শিল্পোদ্যোগ বিষয়ে আমরা লেখাপড়া করছি। আজকে সপ্তম অধ্যায়ে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এই চ্যাপ্টারে আমরা এন্টারপ্রেনারশিপ কেস অ্যানালাইসিস এবং ওমেন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ এই বিষয়ে পাঠদান করব। আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো এবং নিয়মিত লেখাপড়া করতেছ এবং উদ্যোগ বিষয়ে যথেষ্ট আগ্রহ নিয়ে তোমরা পড়তেছ। কারণ উদ্যোগ বিষয়ে লেখাপড়ার সাথে সাথে তোমাদের ভিতরে উদ্যোগীয় গুণাবলী জাগ্রত হচ্ছে এবং তোমরা উদ্যোক্তা হবা, শিল্পপতি হবা, ব্যবসায়ী হবা এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবা এই প্রত্যাশা করছি। কেবল লেখাপড়ার জন্যই নয়, পরীক্ষায় নম্বর সনদপত্রের জন্যই নয়, তোমরা এই বিষয়ে লেখাপড়া করে সফলতা অর্জন করবা এবং ভালো ফলাফল অর্জন করবা এবং এই বিষয়ে পড়াশোনা করার ফলে তোমরা সফল উদ্যোক্তা হবা। আমরা স্লাইড শো করছি। National University online class. I feel proud to be the part of this ANU online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management, BBA Honours 4th year. Paper code 242617. Entrepreneurship Shilpodyog. Lecture number 9, chapter 7. Entrepreneurship and Small Business Development in Bangladesh. বাংলাদেশ শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন। দিস ইজ এস.এম. আলী আজম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ঢাকা কমার্স কলেজ। এই অধ্যায়ে আমরা ইতিমধ্যে কিছু পাঠ শেষ করেছি পূর্বের ক্লাসে। আজকে পর্ব মূলত এন্টারপ্রেনারশিপ কেস স্টাডি এন্ড ওমেন এন্টারপ্রেনারশিপ। এখানে কেস স্টাডি বা ঘটনা সমীক্ষা কি, কেস স্টাডির প্রকৃতি বা বৈশিষ্ট্য, কেস স্টাডির প্রকারভেদ, কেস স্টাডির উদ্দেশ্য বা গুরুত্ব, কেস বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি বা পদক্ষেপ, নারী শিল্পোদ্যোক্তা বা নারী শিল্পোদ্যোগের সংজ্ঞা বা ধারণা এবং বাংলাদেশের নারী শিল্পোদ্যোগ উন্নয়নের সমস্যা, এই বিষয়ে আমরা লেখাপড়া করব। প্রথমে পড়ছি কেস স্টাডি বা ঘটনা সমীক্ষা কি বা সংজ্ঞা। ডেফিনেশন অফ কেস স্টাডি। কেস স্টাডি এমন একটি বাস্তব ভিত্তিক অবস্থা বা পরিস্থিতি যার মাধ্যমে কোনো ব্যক্তি কোনো বিশেষ ঘটনা বা বিষয়ের মোকাবেলা করতে পারে। ঘটনা কোনো প্রকার কল্পনার দ্বারা গৃহীত বিষয় নয়। ফলে কেস স্টাডি ও কল্পনা ভিত্তিক পদ্ধতির অনুসন্ধান বা গ্রহণ নয়, এতে বাস্তব জ্ঞানের বিকাশ ঘটে। যে সকল ঘটনা বা পরিস্থিতি মোকাবেলা করে একজন উদ্যোক্তা সফলতা লাভ করেছেন কিংবা ব্যর্থ হয়েছেন তা বিশ্লেষণ করা হচ্ছে কেস বা জীবন ভিত্তিক পর্যালোচনা। কোন ব্যক্তি কি করে কোন প্রকৃতি বা অবস্থা, প্রকৃত অবস্থা বা ঘটনার মোকাবেলার মাধ্যমে সফল বা ব্যর্থ হয়েছে, কেস বিশ্লেষণের মাধ্যমে তা বিশ্লেষণ পূর্বক বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের প্রচেষ্টা গ্রহণ করা হয়। এর বিশ্লেষণ পূর্বক একজন ব্যক্তি ব্যবসায় পেশা গ্রহণ, পেশার উন্নয়ন, উদ্যোগ গ্রহণ, সুযোগের ব্যবহার ও ব্যবসায় ক্ষেত্রে ঝুঁকি মোকাবেলা করতে সমর্থ হবে। কেস স্টাডি মূলত অন্যের কার্যকলাপের সফলতা ও ব্যর্থতা অনুসন্ধান পূর্বক প্রাপ্ত তথ্য কিভাবে নিজ প্রয়োজনে কাজে লাগানো যায় তার আলোচনা করে। আর এর প্রয়োগে ব্যক্তি তথা সমাজের
উন্নয়ন ঘটে। সুতরাং কেস স্টাডি হলো শিক্ষাক্ষেত্রে গৃহীত একটি নবতার রূপ, যার মাধ্যমে শিক্ষার্থী কোনো উদ্যোক্তার সফলতা বা ব্যর্থতা গবেষণা বা পর্যালোচনার মাধ্যমে বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জনে সক্ষম হয় এবং যা তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের সুযোগ এনে দিয়েছে। এখন আমরা পড়ব কেস স্টাডির প্রকৃতি বা বৈশিষ্ট্য, নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ কেস স্টাডি। প্রায়োগিক ধারণা, প্রমেটিভ কনসেপ্ট। কেস স্টাডির মাধ্যমে শিল্পোদ্যোক্তা শিল্প বা ব্যবসায় সম্পর্কে প্রায়োগিক ধারণা লাভ করতে পারে, যা তার পেশা গ্রহণ বা পেশার উন্নয়নে সহায়তা করে থাকে। গবেষক বা শিক্ষার্থী কেস স্টাডির মাধ্যমে কার্য সম্পাদনের সমস্যা সমাধানের উপায়, সাবধানতা ইত্যাদি বিষয়ে অবগত হয়। গবেষক তার বাস্তব জীবনে বা কর্মক্ষেত্রে সফলভাবে এর বিষয়বস্তু বিষয় প্রয়োগ সফলভাবে প্রয়োগ করতে সমর্থ হয় বা সক্ষম হয়। ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা, প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেম। কেবল তথ্য বা তত্ত্ব ও পুঁথিগত বিদ্যা হলেই তাকে কেস স্টাডি বলা যাবে না। কেস স্টাডি এখন সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা হিসাবে গ্রহণযোগ্য একটি মাধ্যম। এতে শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপকে কর্মমুখী শিক্ষায় ব্যবহারের সুযোগ পাচ্ছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে। রিয়েলিটি, বাস্তবতা। কেস স্টাডির মাধ্যমে কোনো বিষয়ের বাস্তব জ্ঞান অনুসন্ধান পূর্বক তার প্রতিফলন ঘটানো হয়। কেস স্টাডিতে কোনো কল্পনাপ্রসূত বিষয় অন্তর্ভুক্ত হয় না, এতে সত্য ও বাস্তবতাকে তুলে ধরা হয়। এর মাধ্যমে কোনো আকস্মিক বা প্রতিকূল অবস্থা মোকাবেলা করা যায়। নিরপেক্ষতা, নিউট্রালিটি। কেস স্টাডির ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাই করা হয়, কারণ এখানে কোনো অযৌক্তিক বা কল্পনাপ্রসূত বিষয় অন্তর্ভুক্ত থাকে না। ঘটনা বিশ্লেষণে পক্ষপাতিত্ব, স্বজনপ্রিয়তা বা দলীয় প্রভাব থাকে না। এই কারণে তথ্য সর্বদা নিরপেক্ষতা লাভ করে। তাই কেস স্টাডি বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে তথ্য সমূহের প্রায়োগিক ব্যবহারের সুযোগ ঘটে এবং গবেষণা সমৃদ্ধ তথ্য নিরপেক্ষতার সাথে গ্রহণ করা যায়। সমস্যার সমাধান, প্রবলেম সলিউশন। সলিউশন অফ প্রবলেমস। কেস স্টাডির মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো বিশেষ ধরনের সমস্যা সমাধান করা যায়, সহজ করা যায়। বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠান সমূহ উদ্ভূত পরিস্থিতি বা সমস্যা কেস স্টাডির সহায়তায় সমাধান করতে সক্ষম হয়। যৌথ প্রচেষ্টা, জয়েন্ট এফোর্টস। কেস পদ্ধতি যৌথ প্রচেষ্টার একটি বাস্তব বিষয়। এই পদ্ধতিতে ব্যবস্থাপক সংশ্লিষ্ট শিক্ষানবিশদের নিকট হতে প্রাথমিক সমাধান বা পরামর্শ পেয়ে থাকে। পরবর্তীতে প্রাপ্ত পরামর্শ ও প্রস্তাব থেকে উপযুক্ত সমাধান কৌশল নির্ধারণ করতে সক্ষম হয়। শিক্ষানবিশ কেন্দ্রিক, অ্যাপ্রেন্টিসশিপ ওরিয়েন্টেড। কেস স্টাডি মূলত শিক্ষানবিশ কেন্দ্রিক, কারণ এক্ষেত্রে ব্যবস্থাপক শিক্ষানবিশদের নিকট থেকে বাস্তব সমস্যা সমাধানের পন্থা অবগত বা জানতে সক্ষম হয়। এর দ্বারা নতুন ধারণা বা সমস্যার আধুনিক দুঃসই
বাস্তব, গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য সমাধান জ্ঞান অন্বেষণকারী নতুন কর্মীদের নিকট থেকে পাওয়া যায়, যা ব্যবস্থাপক বিশ্বাস ও গ্রহণ করে থাকে। মানসম্মত কর্মকাণ্ড, স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটিস। কেস স্টাডির মাধ্যমে যে কোনো কাজ মানসম্মতভাবে করা যায়। এক্ষেত্রে অনেকগুলো সমস্যা বা সম্ভাব্য সমস্যার সমাধানের মধ্য থেকে উপযুক্ত বা বাস্তব সম্মত সমাধান পন্থা বা কৌশল অবগত হওয়া যায়। ফলে কাজের মান যথাযথভাবে নিশ্চিত হয়। শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্তি, ইনক্লুশন ইন এডুকেশনাল প্রোগ্রামস। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বিজ্ঞান নির্ভর যুগে কেস স্টাডির সম্যক ধারণা সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য অপরিহার্য, কারণ এক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত ও বাস্তব জ্ঞানের সাথে পরিচিত করানো যায়। এজন্য শিক্ষা কার্যক্রম ও পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে শিল্পোদ্যোগ বিষয়ে শিক্ষার্থীদেরকে এই কেস স্টাডি বিষয়ে জ্ঞান দান করছি বা শিক্ষা ধারণা প্রদান করছি। পারদর্শিতা অর্জন, অ্যাচিভিং এফিসিয়েন্সি, দক্ষতা। কেস স্টাডি হতে অর্জিত জ্ঞান শিক্ষানবিশ কর্মী তার বাস্তব জীবনে প্রয়োগের পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়। এক্ষেত্রে কর্মী সমস্যা সমাধান অনুসন্ধান ও তার বাস্তব প্রয়োগের সাথে সরাসরি জড়িত থাকে। ফলে কর্মী প্রায়োগিক দিক সমূহ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত, দক্ষ ও পারদর্শী হয়ে থাকে। সুস্পষ্টতা, ক্লারিটি। কেস স্টাডি যে কোনো সমস্যার সুস্পষ্ট সমাধান সম্পর্কে ধারণা দেয়। এক্ষেত্রে কর্মীদের নিকট হতে বাস্তব তথ্য ও উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। সহজবোধ্য, ইজি টু আন্ডারস্ট্যান্ড। কেস স্টাডি এমন ভাবে প্রণয়ন করতে হয় যাতে তা পাঠক বা যে গ্রহণ করবে যা পাপ বা যে এটি প্রয়োগ করবে তার জন্য সহজবোধ্য, সুপাঠ্য এবং গ্রহণযোগ্য হয়, এবং পাঠক এটি আন্তরিকতার সাথে জানতে চায়, যে ধারাবাহিকতা জ্ঞান অর্জন করতে চায়। জটিল ও দুর্বোধ্য কাহিনী রচনা করা কেস স্টাডির উদ্দেশ্য নয়। এই ব্যক্তির বা প্রতিষ্ঠানের সমস্যার গবেষণা করে পর্যালোচনা করে প্রকৃত তথ্য জানাটাই উদ্দেশ্য। সংক্ষিপ্ততা, ব্রিভিটি। হ্যাঁ, আমার সম্পূর্ণ থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, তাই বলে এটি ব্যাপক করা যাবে না, এটি সংক্ষিপ্ত হতে হবে। কেস স্টাডি কাহিনী নির্ভর, অতি কাহিনী নির্ভর, উপন্যাস বানিয়ে ফেলবো না, এটাকে আমরা সিনেমা বানিয়ে ফেলবো না। এটির কাহিনী সমৃদ্ধ হবে, তবে সংক্ষিপ্ত হবে, পূর্ণাঙ্গ হবে। হ্যাঁ, অতিরিক্ত গল্প গাথা ঘটনার কলেবর বৃদ্ধি করা পাঠকের জন্য বিরক্তকর বা বিরক্ত ভাবের উদ্রেক হতে পারে। তাই ঘটনাটি যেন সহজেই পাঠক রপ্ত করতে পারে সেরকম হতে হবে। সৃজনশীলতা উৎসাহিতকরণ, এনকারেজিং ক্রিয়েটিভিটি। কেস স্টাডি শিক্ষানবিশ ও নতুন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের সৃজনশীলতার বিকাশকে উৎসাহিত করে। নতুন কর্মী ও শিক্ষানবিশ সমস্যার উপযুক্ত সমাধানের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বিকাশ করে। সুতরাং
কেস স্টাডি যেন পাঠকের, গ্রাহকের, কর্মীদের ক্রিয়েটিভিটিটা আরো বৃদ্ধি করে, উৎসাহিত করে, আগ্রহবোধ সৃষ্টি করে, সেরকম হতে হবে। মেধা ও মননের বিকাশ, ডেভেলপমেন্ট অফ মেরিট এন্ড মাইন্ড। কেস স্টাডি বাস্তব কার্যক্রমে শিক্ষানবিশ ও কর্মীদের মেধা ও মননকে বিকশিত করে এবং সেরকম হতে হবে। কর্মী হয়ে উঠে অনুসন্ধিৎস ও আবিষ্কার প্রবণ, নিজের বিশ্লেষণ ধর্মী ক্ষমতা প্রতিনিয়ত প্রয়োগ করে থাকে বিশ্লেষক। ফলে কর্মীর জ্ঞান, প্রতিভা ও চিন্তা শক্তির প্রস্ফুটন ঘটে। সুতরাং এরকম বিষয় বৈশিষ্ট্য মণ্ডিত, প্রকৃতি সম্বলিত হতে হবে কেস স্টাডি, তাহলে তা বাস্তব এবং গ্রহণযোগ্য এবং প্রতিষ্ঠানের জন্য কল্যাণমুখী হবে। নেক্সট আমরা কেস স্টাডির প্রকারভেদ পড়ব। টাইপস অফ কেস স্টাডি। বিভিন্ন ভাবে কেস স্টাডিকে আমরা করতে পারি। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, স্টাডিজ অফ অর্গানাইজেশন এন্ড ইনস্টিটিউশন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, হ্যাঁ, স্টাডিজ ইভেন্টস অর রোল এন্ড রিলেশনশিপ, এরকম থাকতে পারে। সেট অফ ইন্ডিভিজুয়ালস কেস স্টাডি, ব্যক্তি হলেও একসাথে এক সেট ব্যক্তির করা যেতে পারে। কমিউনিটি স্টাডিজ, আমরা কোনো একটি সম্প্রদায়ের, গোষ্ঠীর গবেষণা করতে পারি। সোশ্যাল গ্রুপ স্টাডিজ, সামাজিক দলের, গোষ্ঠীর, গ্রুপের কেস স্টাডি করা যেতে পারে। আমরা কেস স্টাডিকে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিতে এর বিভিন্ন ধরনের প্রয়োগ রয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আমরা বেসিক্যালি তিনটি ভাগ করছি কেস স্টাডিকে। সুনির্দিষ্ট কেস, পিওর ডিটারমাইন্ড কেসেস, যে কেসে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট উপাদানের সংমিশ্রণে কোনো কাজ সম্পাদন করা হয় এবং ওই ব্যক্তি বা উপাদান সম্পর্কে পর্যাপ্ত বিবরণ দেয়া থাকে, তাকে সুনির্দিষ্ট কেস স্টাডি বলে। অর্থাৎ সুনির্দিষ্ট ব্যক্তি বা সুনির্দিষ্ট উপাদানের নিয়ে এটি করা হয়। এ ধরনের কেসে ব্যক্তি বা গোষ্ঠীর কার্যপ্রভাব অনুধাবন করা হয়। এতে ঘটনা সুনির্দিষ্ট বিবরণ থাকে, ফলে ঘটনা সম্পূর্ণরূপে পুরোপুরি অনুধাবন করা সহজতর হয়। সেকেন্ড, প্রুফড কেস, নির্ণায়ক কেস। নির্ণায়ক কেস, যে কেসে কার্য সম্পাদিত ব্যক্তির সাথে অন্য কোনো উপাদানের তুলনাপূর্বক ঘটনা অনুমান করা হয়, তাকে নির্ণায়ক কেস বলে। এক্ষেত্রে ব্যক্তি বা উপাদানের সম্পর্কে ধারণা গ্রহণ করা হয় না। এখানে ব্যক্তির কার্যপ্রবাহ, কার্য সম্পাদনের সময়, প্রাক্কলিত ব্যয়, খরচ ইত্যাদি বিবেচনা করা হয়। নির্ণায়ক কেসে ব্যক্তির আচরণগুলোকে অনুমান করে কেস স্টাডির মর্মার্থ উদ্ঘাটন করা হয়। এখানে আদর্শের সাথে কাজের পার্থক্য অনুধাবন করা হয়, যা শুধুমাত্র নির্ণয়ের মাধ্যমে বের করা হয়। ঠিক আছে, নেক্সট আমরা বলবো মূল্যায়ন কেস, ইভালুয়েশন কেসেস। যে কেসে, যে ঘটনা সমীক্ষায়, ঘটনা পর্যালোচনায় ব্যক্তির জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়, তাকে মূল্যায়ন কেস বলে। এক্ষেত্রে ব্যক্তির জীবনের প্রতিটি পর্যায়কে মূল্যায়ন করা হয় এবং কেসের মাধ্যমে বিভিন্ন দিকগুলো উন্মোচন করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এর মাধ্যমে সফল ব্যক্তির সফলতার কষ্ট সহিষ্ণুত বিভিন্ন পর্যায়, তার সফলতা, ব্যর্থতা, তার উদ্ধারের কারণ
তার জীবনে আঘাত, তার স্বপ্ন গাথা, তার আশা, এই সব বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা হয় যাতে করে শিক্ষার্থী পাঠক এই বিষয়গুলো মূল্যায়ন করতে সক্ষম হয়। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কেস স্টাডির বিভাজন করলাম। এবার পরে কেস স্টাডির উদ্দেশ্য বা গুরুত্ব। Objectives or importance of case study. কেস স্টাডির উদ্দেশ্য বা গুরুত্ব। কেন আমরা কেস স্টাডি করব? এর মাধ্যমে আমরা কেস স্টাডির কিছু সুবিধাও পেয়ে যাব। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কেস স্টাডি পদ্ধতির বিশ্লেষণ তাত্ত্বিক শিক্ষা পদ্ধতি হতে পৃথক, উন্নততর, যুগোপযোগী, গ্রহণযোগ্য, আরামদায়ক, স্বাচ্ছন্দ্যময় এবং পাঠক হৃদয়গ্রাহী। তাত্ত্বিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত জ্ঞান অর্জন করে, কিন্তু তাতে জীবন সংগ্রামে সফলতা বা ব্যর্থতার ধ্যান ধারণা তাদের মধ্যে নাও আসতে পারে। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, একই কথা, প্রবাদ রয়েছে। কেস স্টাডি বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। আমরা কেস স্টাডির উদ্দেশ্য, গুরুত্ব বিভিন্ন পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, প্রিপেয়ারিং এন্ড ইমপ্লিমেন্টিং প্ল্যান। পরিকল্পনা উদ্যোক্তাকে পরিকল্পনা প্রণয়নের সময় সম্ভাব্যতা, বাস্তবতা, উপায় ও উপকরণ নিয়ে ভাবতে হয়। উদ্যোক্তা কেস স্টাডির মাধ্যমে সুষ্ঠুভাবে পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে পারে। কেন? ঘটনা বিশ্লেষণে সমস্যা ও তার সমাধানের উপায় নির্দেশ থাকে। প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ, accepting practical educational system। কেস শিক্ষা ব্যবস্থা গ্রহণের প্রচলিত উদ্দেশ্য হলো প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা অবলম্বন। ঘটনা বিশ্লেষণ দ্বারা শিক্ষার্থীরা তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক জ্ঞান অর্জন করতে পারে, ফলে ঘটনা সফলতার রূপদানে সহায়ক হয়। গবেষণায় সহায়তা, to assist in research। যে কোনো গবেষণা কর্মের জন্য কেস স্টাডি প্রয়োজনীয় বিষয়। এতে কাহিনী আবর্তিত, গবেষক সেই উদ্যোক্তার, সেই ব্যক্তির, সেই প্রতিষ্ঠানের সফলতা, ব্যর্থতা, সমস্যা উত্তরণের পন্থা, কৌশল, অঙ্গীকার ইত্যাদি অবগত হয়। গবেষক তা গবেষণা কার্যে ব্যবহার করে করার দিক নির্দেশনা পেয়ে থাকে। সঠিক নীতিমালা প্রণয়ন, প্রিপেয়ারিং প্রপার পলিসিস। কেস স্টাডি বিশ্লেষণের মাধ্যমে উদ্যোগী ব্যক্তি বা গোষ্ঠীর সঠিক ও বাস্তব ধারণা মিলে, আর সঠিক নীতিমালা গ্রহণের জন্য দরকার বাস্তব জ্ঞান। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সঠিক নীতিমালা প্রণয়ন করা যায়। এভাবে কেস স্টাডি নীতি প্রণয়নে সহায়ক ভূমিকা রেখে থাকে। সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, aid to decision making। যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দরকার ঘটনার সুনির্দিষ্ট তথ্য ও ঘটনা সম্পর্কে বাস্তব জ্ঞান। কেস বিশ্লেষণের মাধ্যমে তা সম্ভব। ঘটনা সম্পর্কিত বিষয়ের বাস্তব ও যুক্তিসঙ্গত তথ্যসমূহ উপস্থাপন করা হয় কেস বিশ্লেষণে।
প্রাপ্ত ফলাফল দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। বাস্তব অবস্থা জ্ঞাত, অ্যাকারিং রিয়েল কন্ডিশন। কেস স্টাডির মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন করা যায়, বাস্তব অবস্থা লব্ধ করা সম্ভব। শিক্ষার্থী পর্যাপ্ত জ্ঞান সমৃদ্ধ নয়, তাদের সিদ্ধান্ত গ্রহণে এই কেস স্টাডি জ্ঞান এর ভান্ডার বৃদ্ধি করে, সমৃদ্ধ করে থাকে। এতে শিক্ষার্থী সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারকারী বিষয় সম্পর্কে ধারণা পেয়ে থাকে। ফলে বাস্তবতার সাথে পরিচিত হয়ে গবেষক বা শিক্ষার্থী বা পাঠক সফল হতে সক্ষম হয়। ভবিষ্যৎ নির্ধারণে সহায়তা, হেল্প ইন সিলেক্টিং ফিউচার। যে কোনো দেশের মেরুদণ্ড হলো তার শিক্ষিত যুব সমাজ। এই যুব সমাজকে কেস স্টাডির মাধ্যমে জীবনমুখী, কর্মমুখী করে গড়ে তুলতে সহায়তা করে থাকে। দেশের ভবিষ্যৎ নির্মাণ করার উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থায় কেস স্টাডিকে সংযুক্ত করা হয়েছে। ফলে এর দ্বারা যোগ্য, দক্ষ, বাস্তবমুখী কর্মী বাহিনী তৈরি হয়, যারা ভবিষ্যৎ নির্ধারণে সহায়তা পেয়ে থাকে। পেশা গ্রহণে সহায়তা, হেল্প টু অ্যাকসেপ্ট প্রফেশন। জ্ঞান অর্জনের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে থাকে। আর কেস স্টাডি বিশ্লেষণ করা হয় যাতে তারা বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমে সুন্দর জীবন গ্রহণ করতে তথা আয়বর্ধক সঠিক পেশা গ্রহণ করতে পারে। সঠিক বৃত্তি নির্বাচন জীবনকে আলোকিত করে তোলে। এর জন্য কেস স্টাডির অবদান অনস্বীকার্য। সমস্যা মোকাবিলা, সলভিং প্রবলেমস। যে কোনো কাজে উদ্যোগ গ্রহণ ও তার সম্পাদনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কেস স্টাডি বিশ্লেষণে প্রভাবিত সমস্যা ও তার সমস্যা সমাধান সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করা যায়। ফলে কার্য সম্পাদনে সৃষ্ট সমস্যার সহজ মোকাবেলা, দ্রুত মোকাবেলা করা সম্ভব হয়। দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজিং এফিসিয়েন্সি। কেস স্টাডি বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীর বাস্তব জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। ফলে তারা বিচক্ষণ হয়ে ওঠে। আর কেস স্টাডির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে দক্ষ, অভিজ্ঞ ও বিচক্ষণ করে গড়ে তোলা, যাতে কর্মী, পাঠক বা শিক্ষার্থী বা গবেষক কৌশল গ্রহণে দক্ষতার পরিচয় দিয়ে থাকে। সবশেষে আমরা গুরুত্ব হিসেবে বলছি অভিজ্ঞতা অর্জন, অ্যাচিভিং এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা যে কোনো ব্যবসায় বা শিল্প ক্ষেত্রে মূলধন হিসাবে কাজ করে। কর্মীর জীবনে অভিজ্ঞতা অতি প্রয়োজনীয় এক বিষয়। তাতে সে দুর্ঘটনা থেকে রক্ষা পায়, কাজে গতি আসে এবং আনন্দ লাগে। কার্য সঠিকভাবে সম্পাদনে অভিজ্ঞতা খুবই এর বিকল্প নেই। কেস স্টাডি বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থী এই অভিজ্ঞতা অর্জন করে, ফলে পরবর্তীতে তার কার্য সম্পাদন আনন্দদায়ক হয়, সহজ হয় এবং বিশ্বায়নের সাথে প্রতিযোগীদের মোকাবেলা করতে সক্ষম হয়। বাজার উন্মুক্ত বাজারে, বাজার অর্থনীতির যুগে সে টিকে থাকতে জ্ঞান অর্জন লাভ করে সক্ষম হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা পড়ব কেস স্টাডির
বিভিন্ন পদ্ধতি বা পদক্ষেপ, ভেরিয়াস মেথডস অর স্টেপস অফ কেস স্টাডি। কেস ঘটনা প্রবাহের এক ক্রম বা ধারাবাহিক বর্ণনা। কেস স্টাডিতে বিভিন্ন সমস্যা সমাধানের দিক নির্দেশনা থাকে। কেস বিশ্লেষণের পদ্ধতিগুলো হলো: এক, মনোযোগ সহ পাঠ, রিডিং অ্যাটেন্টিভলি। কেসটি, ঘটনাটি যত্নের সাথে মনোযোগ সহ পাঠ করতে হবে। আন্তরিকতাপূর্ণ পাঠকালে কেস থেকে ঘটনা কেন্দ্রিক ব্যক্তির সাফল্যের নেপথ্য কাহিনী আত্মস্থ করা যায়, যা বিশ্লেষণ যারা না করে তারা হয়তো বাহির থেকে বুঝতে পারে না। নিরপেক্ষ বিশ্লেষণ, নিউট্রাল অ্যানালাইসিস। কেসটি নিরপেক্ষভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করতে হবে। ঘটনা গবেষণায় কোনো পক্ষপাতিত্ব থাকা ঠিক নয়। আঞ্চলিকতা, স্বজনপ্রীতি, দল ও গোষ্ঠীর স্বার্থ সিদ্ধি না করে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে, তাহলেই তা বাস্তব প্রয়োগমুখী হবে। সমস্যা শ্রেণীবদ্ধকরণ, প্রবলেমস ক্লাসিফাইড। কেস পর্যালোচনার মাধ্যমে প্রাপ্ত সমস্যাগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সাজাতে হবে। সমাধান পন্থা নির্ধারণ, ডিটারমিনিং দ্য ওয়েস টু সলভ। সমস্যা সমাধানের বিকল্প পন্থা সমূহ চিহ্নিত করতে হবে। একই সমস্যার সমাধানের বিভিন্ন উপায় জানতে হবে, দেখতে হবে, বাছাই করতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং কোন উপায়ে, কোন পদ্ধতিতে কাজ করলে সহজে, কম সময়ে, কম অর্থ ব্যয়ে, দ্রুত সুবিধায় কার্যফল সিদ্ধি হবে তা নির্ধারণ করতে হবে। উত্তম সমাধান পন্থা নির্বাচন, ওই যে সিলেক্টিং দ্য বেস্ট সলভিং ওয়ে। বেস্ট সলভিং ওয়ে, আমরা আগে সলভিং এর অনেক পন্থা নির্ধারণ করেছি, যে একটি সমস্যার 3টি, 5টি, 7টি উপায়ে সমাধান করা যায়। আমার বিক্রি বৃদ্ধির বিভিন্ন উপায় নেওয়া যায়। আসলে আমি কোনটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য করব, যার ফলে প্রতিযোগী মোকাবেলা করে আমি বাজারে টিকে থাকব। আমি সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ, আমি সর্বোত্তম পন্থাটি গ্রহণ করব। ফলাফল প্রাপ্তি, রিসিভিং রেজাল্ট। প্রাপ্ত ফলাফল যথাস্থানে ক্রমানুসারে সাজাতে হবে। পরিশ্রমী, অধ্যবসায়ী, কৃতিত্ব অর্জনকারী ব্যক্তির ব্যবসায়িক সংগ্রাম গাথা পর্যায়ক্রমে রচনা বা গ্রথিত করতে হবে। ফলাফলের সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট অফ রেজাল্ট। এবার আমরা যে রিসার্চ করেছি, যে ব্যক্তির বা প্রতিষ্ঠানের বিষয় বিশ্লেষণ করেছি, সেগুলোর মধ্যে একটি সমন্বয় নিয়ে আসতে হবে। কোন খাতে কি রেজাল্ট আমরা পেলাম, সিদ্ধান্ত বাস্তবায়নে প্রাপ্ত ফলাফলের সমন্বয় সাধন করতে হবে। ঘটনা গবেষণা থেকে অর্জিত সুপারিশমালা, যে রিকমেন্ডেশন আমরা পেলাম, কি করণীয়, সেগুলো প্রয়োগযোগ্যতা এখানে বিবেচনা করতে হবে। ফলাফল তুলনা, কম্পেয়ারিং রেজাল্ট। প্রকৃত ফলাফলের সাথে প্রত্যাশিত ফলাফলের তুলনা করতে হবে এবং বাস্তবতা বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, সম্মুখগামী হতে হবে। যদি উদ্যোক্তা বাস্তবে যে পরিস্থিতি ও সমস্যার সম্মুখীন হয়েছে
এবং যে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি উদ্যোক্তা, যার আমরা কেস স্টাডি করতেছি, তার তিনি যে উপায়ে তার সমস্যার সমাধান করতে পেরেছেন, যে উপায়ে তিনি তার প্রতিযোগী মোকাবেলা করতে পেরেছেন, বাজারে টিকে থাকতে সক্ষম হয়েছেন, সেইগুলো আমরা চূড়ান্তভাবে গ্রহণ করব এবং আমার ব্যবসায়ে, আমার শিল্পে, আমার প্রতিষ্ঠানে তা প্রয়োগ করব বা অন্যকে জানাবো এই সফলতার এই রিকমেন্ডেশনস, এই ফলাফল। ওকে, আমরা কেস স্টাডি সম্পর্কে এতক্ষণ ধারণা পেলাম। এবার আমরা ওমেন এন্টারপ্রেনার সম্পর্কে একটি ধারণা নিব। ওমেন এন্টারপ্রেনার এবং তার ওমেন এন্টারপ্রেনারশিপ এবং এর প্রবলেমস গুলো আমরা জানব। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের নারী শিল্পোদ্যোগের বিষয়টা জানব। নারী শিল্পোদ্যোক্তা এবং নারী শিল্পোদ্যোগের সংজ্ঞা বা ধারণা, ডেফিনেশন অর কনসেপ্ট অফ ওমেন এন্টারপ্রেনার্স এন্ড ওমেন এন্টারপ্রেনারশিপ। একজন নারী বা একদল নারী যারা ব্যবসায় বা শিল্প গঠন ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করে তাদেরকে নারী উদ্যোক্তা বা মহিলা শিল্পোদ্যোক্তা বলে। নারী উদ্যোক্তা কর্তৃক ব্যবসায় বা শিল্প স্থাপন বা উৎপাদন ও মুনাফাদায়ক কর্মকাণ্ডকে নারী শিল্পোদ্যোগ বলে। যে কোনো নারী বা একদল নারী যারা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করে বা অনুকরণ করে বা অংশগ্রহণ করে থাকে তাদেরকে নারী উদ্যোক্তা বলে। ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ, সমতা ও কর্মসংস্থানের উপর ভিত্তি করে নারী উদ্যোগ গঠিত হয়। সুতরাং প্রতিষ্ঠানের মালিকানার অর্ধেকের বেশি নারী হলে কিংবা প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণে শতকরা 50% অধিক নারী ব্যবস্থাপক বা কর্মী থাকলে মুনাফার উদ্দেশ্যে গঠিত এরূপ ব্যবসায় কর্মকাণ্ডকে নারী শিল্প উদ্যোগ বলা হয় এবং যারা এই উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে আমরা বলছি নারী শিল্পোদ্যোক্তা। এবার আমরা পড়ব বাংলাদেশের নারী শিল্পোদ্যোগ উন্নয়নের সমস্যা। এই অধ্যায়ের সর্বশেষ পাঠ নারী শিল্পোদ্যোগ। সমস্যার কথা বললেও বাস্তবতা হলো বাংলাদেশে নারী শিল্পোদ্যোগের এক বিস্ময়কর উন্নয়ন এবং বিপ্লব হচ্ছে। এই যে আমরা এখন পাঠে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পেরেছি নারী শিল্পোদ্যোগ, অর্থাৎ কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় হয় তাহলে বাংলাদেশের নারী শিল্পোদ্যোগ বিকাশ হবে, বিকশিত হবে, আর দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশকে। এই পুরুষের পাশাপাশি নারীরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে তারই ধারাবাহিকতায়। একজন ব্যক্তির, একজন পুরুষের আয় দ্বারা পরিবারের স্ত্রী বা ছেলে মেয়ে বা পরিবারে যৌথ পরিবার হলে বাবা মা বা ছোট ভাই বোনদের লেখাপড়া ভরণ পোষণ করা অনেক সময় সম্ভব হয় না বা কষ্টকর হয়। একজনের আয় দ্বারা অন্যরা বসে বসে খাবে তাও হয় না। সুতরাং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, কায়িক শ্রম করার উপযুক্ত হয় বা মানসিক শ্রম দেওয়ার উপযুক্ত হয় তাহলে কেন পুরুষের পাশে নারী কাজ করবে না? বাংলাদেশ সরকার মহিলাদের উদ্যোক্তা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এবং বিভিন্ন রূপ সহায়তা করছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে নারী উদ্যোক্তার সংখ্যা পুরুষের পাশাপাশি সমান বা সমতলে চলবে এই বিশ্বাস। তদুপরি বাংলাদেশে নারী উদ্যোগে বেশ কিছু সমস্যা রয়েছে যার উত্তরণ করা হলে ভালো হবে। দারিদ্র, পভার্টি। বিশ্বব্যাপী পুরুষের তুলনায় নারীরা দরিদ্র। বাংলাদেশে নারী দরিদ্রর হার আরো বেশি। এক গবেষণা মতে এখানে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর
আর দারিদ্র্যের হার 2/3 বেশি। এদেশে মাত্র 1% পরিবারের প্রধান ব্যক্তি নারী। এটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর এক রিপোর্ট যে 1% পরিবারের প্রধান নারী। বিস্ময়কর তথ্য হলো বাংলাদেশে নারী পরিবারগুলোর নারী প্রধান কেন্দ্রিক পরিবারে গুলো আর দারিদ্র্য সীমায় বসবাসকারী পরিবারের সংখ্যায় সবচেয়ে বেশি। এদেশে ঋণ গ্রহীতা নারীদের অধিকাংশই দরিদ্র। বাংলাদেশে দারিদ্র্যের হার অনেক, আর নারী দরিদ্রদের মধ্যে দরিদ্রতম। নারী কেন্দ্রিক পরিবারগুলো দৈনিক 1.3 বার খাবার জোটে, যেখানে পুরুষ পরিচালিত পরিবারে 2.4 বেলা খাবার পাওয়া যায়। এটি উমেন ইন বাংলাদেশ ফ্রম ইনইকুয়ালিটি টু এম্পাওয়ারমেন্ট, এটি নাজমুন নেসা মাহতাব তার এক গ্রন্থে এই কথাটি তিনি এই গবেষণাটি নিয়ে এসেছেন। এদেশে অনেক কাজের ক্ষেত্রেই নারীর কাজের পুরস্কার, স্বীকৃতি এবং সম্মান মিলে না। নারীর কাজের সঞ্চয় কম। নারী দৈনিক শ্রমিকের কাজ করে পুরুষ কর্মীর গড়ে 2/3 মজুরি পেয়ে থাকে। এটি AMM হুসেন পভার্টি এলিভেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গ্রন্থের এক তথ্য। কেবল নারী আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত যাদের আয়ের উপর সন্তানরা নির্ভরশীল, এমন অনেক পরিবারও রয়েছে যেখানে বড় ছেলেমেয়েরা এই নারীর উপর কর্তৃত্ব চালায়। এসব কারণে বাংলাদেশে নারীরা দারিদ্র্যের শিকল থেকে বের হতে পারছে না। অর্থনৈতিক দৈন্যদশা তাদের ব্যবসায় ও শিল্পোদ্যোগে প্রেষিত করছে না এবং তারা উদ্যোগকে ভয় পান। অর্থসংস্থানের সমস্যা, প্রবলেমস অফ ফাইন্যান্সিং। A. Rahman and R.I. Rahman, M. Hussain and S.M. Hussain, the early impact of Grameen, a multi-dimensional analysis, Grameen Trust, এই গবেষণায় একটি তথ্য দিয়েছেন যে বাংলাদেশে নারী উদ্যোগের প্রধান সমস্যা ও প্রথম সমস্যা অর্থনৈতিক বাধা, অর্থাৎ তারা প্রয়োজনীয় অর্থ সহায়তা, ঋণ সহায়তা সহজে পায় না। বিশ্বব্যাপী নারীরা স্বল্প সম্পদ অর্থের মালিক। বাংলাদেশে এই অবস্থা আরো খারাপ। বাংলাদেশের নারী শিল্পোদ্যোক্তাগণের অনেকেই অর্থসংস্থানগত সমস্যার সম্মুখীন হন। কৃষি ও অকৃষি কর্মকাণ্ডে নিম্ন আয়ের নারীদের আয় কম এবং তারা অধিকাংশই মূলধন ঘাটতিতে ভোগে। এটা সালমা সুলতানা এক গবেষণার রিপোর্ট। নারী শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠানে প্রতিদিন কার্যকরী মূলধন সংগ্রহের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যাংকগুলো নারী ঋণ গ্রহীতার উপর নির্ভরশীল হতে পারছে না, কারণ নারী যে পৈতৃক সম্পদ রয়েছে দেখা যায় সে তার নিবন্ধন বা জামানতে সমস্যায় পড়ে। তার ভাই বাবার ভূমি, জমি, বাড়ি জামানত রেখে সহজেই ঋণ নিতে পারে, কিন্তু মেয়ে
সে দেখা যাবে সহজেই এটি পারছে না। ব্যাংক তাকে সহজেই এই বাবার সম্পদের গ্যারান্টি নিচ্ছে না বা তাকে ঘুরাচ্ছে, আরো এটির নিশ্চয়তা চাচ্ছে। ফলে এই নারী শিল্পোদ্যোক্তা পুরুষ চালিত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সহজেই যেতে পারছে না বা ঋণ সুবিধা পাচ্ছে না। আর্থিক প্রতিষ্ঠান সমূহে নারীদের জামানত দিতে অনেকেই আগ্রহী হয় না। পুরুষদের গ্যারান্টার সহজেই পুরুষ সহকর্মী বা বন্ধু বা আত্মীয় স্বজন হয়, কিন্তু নারী ঋণ গ্রহীতা যখন হবে তার গ্যারান্টার হতে অনেকেই রাজি থাকে না বা সহজ নয়। নেক্সট, ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব। বাংলাদেশে এখনো পুরুষের তুলনায় নারী শিক্ষার হার কম, যদিও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নারী শিক্ষার হার বিস্ময়কর রূপে বাড়ছে, এমনকি উচ্চ শিক্ষায় পর্যাপ্ত নারীরা এগিয়ে আসছে। তদুপরি পুরুষের সমান তালে নারীরা শিক্ষা সুবিধা অর্জন করতে পারছে না। এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পুরুষদের তুলনায় নারীরা পিছিয়ে পড়ে আসছে। এই কারিগরি শিক্ষায় পুরুষ শিক্ষার্থীর সংখ্যা নারী ছাত্রীদের তুলনায় অনেক বেশি। ফলে নারী উদ্যোক্তা বৃদ্ধি পাচ্ছে না বা কম পাচ্ছে। প্রযুক্তির অভাব, ল্যাক অফ টেকনোলজি। নারীরা বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান ধারী নন বা কম জ্ঞান অর্জন করছেন বা পারছেন না। ফলে তিনি ব্যর্থ হচ্ছেন উদ্যোগ গ্রহণে। ব্যবস্থাপকীয় দক্ষতার অভাব, ল্যাক অফ ম্যানেজারিয়াল স্কিল। নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। বাস্তব উদ্যোগ অভিজ্ঞতা, বাজার গবেষণা ইত্যাদিতে নারীদের যথেষ্ট ধারণার অভাব থাকার কারণে নারীরা উদ্যোগ উন্নয়নে ব্যর্থ হয়ে থাকে। অদক্ষ জনশক্তি ও প্রশিক্ষণের অভাব, আনস্কিলড ম্যান পাওয়ার এন্ড ল্যাক অফ ট্রেনিং। নারীরা উদ্যোক্তা এক, তার নিজের প্রশিক্ষণ নেই এবং নারী উদ্যোগে পরিচালিত ব্যবসায়ে যে নারী কর্মী থাকে সেই কর্মীদেরও দেখা যায় দক্ষতা প্রশিক্ষণ কম থাকে, সুতরাং তারা প্রতিষ্ঠান উন্নয়নে ভূমিকা রাখতে তদ্রুপ সক্ষম হয় না। কাঁচামালের দুষ্প্রাপ্যতা, স্কারসিটি অফ র ম্যাটেরিয়ালস। নারীর পক্ষে সহজেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না বা জটিল হয়। চরম প্রতিযোগিতা, স্টিপ কম্পিটিশন। নারীর পণ্যের দাম বেশি হবে বা নারীর পণ্যের দাম গ্রাহক আগে কিনবে, ক্রয় করবে নারীর পণ্য, এরকম হয় না। নারীকে পুরুষের সাথে সমান তালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, ফলে নারী ব্যর্থ হতে পারে। সীমিত চলমানতা, লিমিটেড মোবিলিটি। হ্যাঁ, নারীর পণ্যগুলো এবং নারী সহজেই সর্বত্র চলমান রাখতে সক্ষম হয় না, ফলে উদ্যোগ বিকশিত হয় না। উত্তরাধিকার সূত্র, বাই ইনহেরিটেন্স, এটি খুবই একটি প্রবলেম। হ্যাঁ, পিতার একটি মিষ্টির দোকান আছে, একটি ফার্নিচারের দোকান আছে, দেখা যাবে তার বড় মেয়ে আছে, তারপর বড় মেয়ের পর যে ছেলে জন্মগ্রহণ করলো সেই ছেলে এই ব্যবসার উত্তরাধিকারী হয়ে যায়, ব্যবসায় পরিচালনায় আসে। নারীকে তার পরিবার বা সমাজ ব্যবসায় গ্রহণে উদ্বুদ্ধ করছে না বা দিচ্ছে না। পারিবারিক বন্ধন, ফ্যামিলি টাইস। হ্যাঁ, নারীরা তাদের পরিবার ও সন্তানদের লালন পালনে ব্যস্ত থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রে
পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা হয়ে গেছে, মেল ডমিনেটেড সোসাইটি। এখানে পুরুষরাই যেন আইন প্রণয়ন করছে, তা মনে হচ্ছে যেন তাদের জন্যই, তাদের সমাজ। এই সমাজ আইন প্রণয়ন করছে যেন মনে হচ্ছে যে রান্না বান্নার কাজ, ঘর গোছানো কাজ, ধোয়া মোছার কাজ এটি কেবল নারীর জন্য। নারী যদি ব্যবসায় কাজকর্ম করে তাহলে তাকে বাসায় এসেও তার এই পরিবারের কাজগুলো করতে হয়। এই পারিবারিক বন্ধন এবং প্রশাসিত সমাজ ব্যবস্থার কারণে নারী উদ্যোগ উন্নয়নে বিকশিত হচ্ছে না বা বাধা পাচ্ছে। সামাজিক মনোভাব, হ্যাঁ, সামাজিক মনোভাব, হ্যাঁ। তো আমাদের এই সমাজে অন্যরা মনে করছে যে এটি ব্যবসায় করা, শিল্প স্থাপন করা, দোকান চালানো, হ্যাঁ, উৎপাদন করা এটি পুরুষের কাজ। এই সমাজ ব্যবস্থার মনোভাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসতে পারে না। মনস্তাত্ত্বিক চাপ, সাইকোলজিক্যাল স্ট্রেস, অনেক নারী ভাবেন যে এটি তার কাজ নয় বা সে পারবে না, তার মধ্যে একটা ব্যর্থতার ভীতি থাকে, তার মধ্যে একটি চাপ থাকে, অর্থনৈতিক চাপ, পরিবারের চাপ, ছেলেমেয়ের চাপ, যে এই কারণে সে এগিয়ে আসতে পারে না। হ্যাঁ, এরকম পরিবহন জনিত সমস্যা, নারীর পক্ষে নারীর জন্য নারী বান্ধব পরিবহন ব্যবস্থা আমাদের দেশে চল নেই। নারীরা ইফটিজিং এর শিকার হচ্ছে, নারীরা গাড়িতে উঠতে পারছে না, নারীরা গাড়িতে পর্যাপ্ত আসন পাচ্ছে না, চলাফেরা করতে পারছে না, এবং গাড়িতে সে সিকিউরিটি পাচ্ছে না, এবং নারী তার পণ্য সামগ্রী নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাবে, সে পর্যাপ্ত কর্মী পাচ্ছে না এবং সহজেই তা চলাচল করতে পারছে না। ফলে নারীর উৎপাদন ব্যয় বেশি হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে নারীর জন্য বাংলাদেশে সরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়েছে, নীতিমালা প্রণয়ন করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো নিশ্চিত নয় বা করছে না, বা নারীর নামে পুরুষ অথবা স্বামী বা সন্তান নারীর নামে পরিচালিত ব্যবসায়টি গ্রহণ করে নিচ্ছে। সুতরাং নারী ব্যর্থ হচ্ছে, নারী পরাজিত হচ্ছে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায়। তবে ক্রমেই বাংলাদেশ জেগে উঠেছে, পুরুষের পাশাপাশি নারীরা ব্যবসা উদ্যোগ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। একদিন বাংলাদেশও শিল্পোন্নত দেশে উন্নীত হবে পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের মাধ্যমে, নারীদের ক্ষেত্র তৈরির মাধ্যমে। নারীরাদের শিল্পপতি করতে হবে, নারীদেরকে উদ্যোক্তা বানাতে হবে, তাহলেই বাংলাদেশ জেগে উঠবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ক্লাসে আবার একত্রিত হব, লেখাপড়া করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।